Welcome to Sports Live presented by Pro Sensitive White Plus Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবি ও বিসিবির সাথে সভায় বসছে আইসিসি। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে লাহোরে অবস্থান করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ আয়োজনে দুই বোর্ডের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও। আর্থিক ক্ষতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংকট সমাধান করতে চায় আইসিসি। সাম্প্রতিক সময়ে হাইব্রিড মডেলে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এবারে টি-20 বিশ্বকাপে উল্টে গেছে সকল হিসাব নিকাশ। আইসিসির দ্বিচারিতায় নিরাপত্তা শঙ্কাকে উপেক্ষা করে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিকে জানায় অস্বীকৃতি। এরপরই যেন দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠ থেকে সরে চলে যায় রাজনীতির টেবিলে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে লাল সবুজদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান। প্রথমে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও পরবর্তীতে দেশটির সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুধু ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। পরিস্থিতি যেন আরও বেশি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পিসিবির সাথে যোগাযোগ চালায় আইসিসি। সংকট সমাধানে পাকিস্তানের পাশাপাশি বিসিবিরও দ্বারস্থ হয় সংস্থাটি। ত্রিপাক্ষিক সভায় অংশ নিতে শনিবার লাহোর পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচ্য বিষয় হিসেবে থাকছে বিশ্বকাপ সহ সাম্প্রতিক সময়ের ইস্যুগুলো। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। তবে গুঞ্জন রয়েছে আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে লাল সবুজদের জন্য থাকছে আলাদা পরিকল্পনা। তবে আলোচনায় কেন্দ্রে যে ভারত পাকিস্তান ম্যাচ থাকছে তা অনেকটাই অনুমেয়। সভায় অংশ নিতে এরই মধ্যে পাকিস্তানে এসে পৌঁছেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণকে ঘিরে সম্প্রচার সহ বিজ্ঞাপন ও আয়ের দিকটি চিন্তায় ফেলেছে আইসিসিকে। তাই যে কোনো পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর তারা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অনেক আগে থেকে পড়েছে খেলার মাঠে। এক যুগ আগে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় দেশ দুটি। এরপর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া মাঠের উত্তাপ দেখা যায় না ভারত পাকিস্তানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। সম্প্রতি প্রেসিডেন্টস বক্সে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফারুক আহমেদ জানিয়েছেন ছবিটা এআই হতে পারে। পাশাপাশি ফটোগ্রাফারকে সতর্ক করে মেইল পর্যন্ত করা হয়েছে, সেটা আবার বিসিবির সিকিউরিটি চিফের ব্যক্তিগত মেইল থেকে। সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে উপস্থিত বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নানা কারণেই ক্রিকেট পাড়ায় আলোচিত প্রভাবশালী এই দুই পরিচালক সম্প্রতি প্রেসিডেন্টস বক্সে এক ফ্রেমে দেখা গেছে ফারুক এবং নাজমুলকে, যে ছবি নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা। ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটাতে। আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন। আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না, এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। এক দুই নম্বর হলো কি, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। ছবির জলও গড়িয়েছে বহুদূর। ফটোগ্রাফারকে সতর্ক করে মেইল পর্যন্ত করা হয়েছে। ছবিটাকে যদি এআই সন্দেহ করা হয় তাহলে কেন বার্তা প্রেরণ, সেটাও আবার কেন বিসিবি সিকিউরিটি চিফের ব্যক্তিগত মেইল থেকে? হতে পারে কথা তো মানে অ্যাবসলিউটলি হয় নাই। আপনি যদি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে, আর যদি এআই হয়তো নাই, এটা তো আমার মনে করি দোষের কিছু দেখি না। মেইলটা করা হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটির হেডের পার্সোনাল মেইল থেকে করা হয়েছে। একটা পার্সোনাল মেইল থেকে কি করা যায় কিনা, বা এই সব ক্ষেত্রে বিসিবির স্পেসিফিক মেইলগুলো ইউজ করা উচিত কিনা? আপনার ওরকম করে ব্যক্তিগত মেইল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়। বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে। সব ঠিক থাকলে এখন বিশ্বকাপে খেলতো বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে সেটা সম্ভব হয়নি। 21 শতকে প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ দল। সাবেক অধিনায়ক হিসেবে কি ভাবছেন ফারুক আহমেদ?
অ্যাজ এ প্লেয়ার অবশ্যই আমার ভালো লাগছে না, কিন্তু আপনার কারণটা বুঝতে হবে যে আমাদের যদি একটা প্লেয়ার, একটা দর্শক, একটা জার্নালিস্ট, একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর, এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে, তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে টি-20 বিশ্বকাপের আরেক ম্যাচে আফগানিস্তানকে 5 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 13 বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও প্রাথমিক ধাক্কা সামাল দেন গুলবাদিন নাইব ও সাদিকুল্লাহ আতাল। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে 79 রান, সর্বোচ্চ 63 রান আসে গুলবাদিনের ব্যাট থেকে। শেষ দিকে ডারওয়েশ রাসৌলি ও আজমাতুল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে 6 উইকেটে 182 রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 14 রানে 2 উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে টিম সেইফার্ড ও গ্লেন ফিলিপসের সময়োপযোগী ইনিংসে ঘুরে দাঁড়ায় কিউইরা। সেইফার্ড 65 ও ফিলিপস খেলেন 42 রানের ইনিংস। শেষ দিকে মার্ক চ্যাপম্যান 28 ও ড্যারেল মিচেলের হার না মানা 25 রানে ভর করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই দারুণ এস.এম. মেহরব হাসান অহিন। অনেকেই মেহরবের ভেতর নতুন একজন 3D ক্রিকেটারের সন্ধান পাচ্ছেন। মেহরবও হতে চান প্রপার অলরাউন্ডার। আত্মবিশ্বাসী তার শক্তি, বিশ্বাস করেন যে কোনো বোলারকেই মারতে পারেন ছক্কা। অদম্য বাংলাদেশ টি-20-র প্রথম ম্যাচে 1টা, দ্বিতীয় ম্যাচে 3টা। এস.এম. মেহরব হাসান অহিন যেন রীতিমতো ছক্কা মাস্টার হয়ে উঠছেন। বাহাতি এই হার্ড হিটারের ছক্কা মারার সামর্থ্য দেখা গিয়েছিল রাইজিং স্টার্স এশিয়া কাপেও। বল হাওয়ায় ভাসছে। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে 18 বলে 48 রানে অপরাজিত ছিলেন মেহরব। 1টা 4-এর বিপরীতে তার ব্যাট থেকে এসেছিল 6টা ছক্কাও। মূলত তার ব্যাটেই সেদিন বাংলাদেশ তুলেছিল 194। সেই ধারা মেহরব ধরে রেখেছেন অদম্য বাংলাদেশ টি-20-তেও। আপনি যখন মনে করবেন যে আপনি মারতে পারবেন, তখন আপনি পারবেন। আর আপনি যদি নিজের জিনিসটাকে, নিজের সেলফটাকে যদি ব্যাক না করেন, এটা আসলে অন্য কেউ করাই দেবে না। সো নিজের কনফিডেন্সটা হলো অ্যাবিলিটিতে পরিণত করা। আপনার কাছে মনে হয় যে আপনি যে কোনো বোলারকে ছক্কা মারতে পারবেন? আমার কাছে এটাই মনে হয় যে আমি যদি চাই যে এই বলারটাকে আমি মারবো, সো আমি পারবো। আমি যে জায়গাতে নামি, আমার 150-150-র উপরে স্ট্রাইক রেট যদি থাকে, আমার জন্য বেসিক্যালি ভালো হয়। সো ওটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মেহরব রীতিমতো মাস্টার। প্রথম ম্যাচে 3 উইকেটের পর দ্বিতীয় ম্যাচেও করেছেন আঁটো-সাঁটো বোলিং। সব মিলিয়ে পাকা অলরাউন্ডার হয়ে উঠছেন মেহরব। অলরাউন্ডার হিসাবে একটা পার্ট থাকে আমার বোথ সাইডে কন্ট্রিবিউশন করার জন্য। তো কোনো দিন যদি ব্যাটিংয়ে না হয়, বোলিং দিয়ে পোষানোর চেষ্টা করি, বোলিংয়ে না হলে ব্যাটিং দিয়ে পোষানোর চেষ্টা করি। বোলিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় কি থাকে? আমি টি-20-তে সবসময় যেটা চিন্তা করি, সবসময় ডট বল করার চেষ্টা করি। কারণ ডট বল, যত বেশি ডট বল করব, তত উইকেট পাওয়ার পসিবিলিটি আসবে। তো যখন বোলিং করি, তখন চিন্তা থাকে না যে আমি উইকেটটা বের করব, বাট আমার একটা চিন্তা থাকে যে সবসময় আমি ডট বল করব, কীভাবে ডট বল বের করা যায়। শুধু ব্যাটিং বা বোলিং না, ফিল্ডিংয়েও এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা মেহরব। সব মিলিয়ে তরুণ এই ক্রিকেটার এক কমপ্লিট প্যাকেজ। যাদের সাথে খেলি কম বেশি সবাই আমাকে সাপোর্ট করে, ট্রাস্টটা করে যে কোনো জায়গায় যদি ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে ওই জায়গাতে কোনো দুর্বল ফিল্ডার আছে, সো আমাকে বলে যে ওই জায়গাতে তুমি করো এরকম। আর স্পেশালি যার কথা বলতে হয়, নাজমুল হোসেন শান্ত ভাই, উনি সবসময় আমাকে ব্যাক করে। নট ইভেন ফিল্ডিং, মাঠের বাইরে, মাঠের মধ্যে সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করে। 2 ম্যাচেই দারুণ পারফর্ম করলেও মেহরব 2 ম্যাচেই ছিলেন হেরো দলে। 3 দলের টুর্নামেন্টেও তার দলকে বাদ পড়তে হলো সবার আগে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থাকবেন না বাবর আজম, এমনটাই ভাবনা পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর। ক্লাব ক্রিকেটারদের সাথে তুলনা দিয়ে বাবরকে টি-20-র অনুপযুক্ত বলছেন সাবেক এই ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের কষ্টার্জিত জয়ে 18 বলে মোটে 15 রান করেন বাবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান, যেখানে দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা 83.33 স্ট্রাইক রেটে 18 বলে 15 রান করেন বাবর আজম। এমন ইনিংসের পর সমর্থক থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়ে মেতেছেন সমালোচনায়।
পাকিস্তান। সাবেক পাক ক্রিকেটার বাসিত আলীর মতে পরবর্তী ম্যাচের একাদশেই রাখা উচিত না বাবরকে। দ্য গেম প্ল্যান নামের এক ইউটিউব শোয়ে টি-20 ফরম্যাটে বাবরকে সুপারস্টার তকমা দিতে চান না বলে মন্তব্য করেন তিনি। আমার অনুভূতি বলছে বাবর পাকিস্তানের পরের ম্যাচ খেলবে না। আমি কোচ মাইক হেসনের মুখে যে ক্ষোভ দেখেছি, আমার মনে হয় না পরের ম্যাচেও বাবরকে 4 নম্বরে দেখা যাবে। যদি আপনি ওয়ানডে এবং টেস্টে বাবর আজমকে সুপারস্টার বলেন, আমি এখনও মেনে নেব, কিন্তু টি-20তে সে কিভাবে সুপারস্টার হয়। এদিকে বাবরকে ক্লাব ক্রিকেটারদের সাথে তুলনা দিয়েও খোঁচা দেন বাসিত আলী। টি-20 ক্রিকেটের সাথে বাবরের ব্যাটিং মানানসই না, সেটিও মনে করিয়ে দেন তিনি। ক্লাব ক্রিকেটাররাও বলে দিতে পারবে পাকিস্তান টি-20তে বাবরের চেয়ে সাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফরা ভালো ক্রিকেটার। সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবও একই ফরম্যাটে তার চেয়ে ভালো ব্যাটার। বিগ ব্যাশে বাবর আজমের সঙ্গে স্টিভেন স্মিথ যা করেছে, এরপরও মানুষের মাথা খোলেনি, কারণ তার খেলা টি-20-র সাথে যায় না। 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। বাবর আজমকে বাদ দিয়ে এ ম্যাচে একাদশ সাজাবে কি দলটা, সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ফুটবল মাঠের রাজকীয় নীল জার্সি এবার ক্রিকেটের 22 গজে। ইডেন গার্ডেন্সে সোমবার নতুন ইতিহাস লিখতে নামছে 4 বারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। অ্যাডমিরাল নেলসনের হাত ধরে শুরু হওয়া 200 বছরের পুরনো সেই ক্রিকেট ঐতিহ্য অবশেষে পৌঁছালো বিশ্বমঞ্চে। ট্যাক্সি চালক থেকে শুরু করে শিক্ষক, নানা পেশা ও নানা দেশের বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া ইতালির স্কোয়াড। দলের সাথে আছেন একজন বাংলাদেশীয়। সোমবার কলকাতার মাটিতে খেলতে নামছে 4 বারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে খেলাটা এবার ফুটবল নয়, ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ইতালির ক্রিকেট বিশ্বকাপ যাত্রা। প্রথমবার ক্রিকেটের কোনো বড় প্রতিযোগিতায় দেখা যাবে আজ্জুরিদের। শুনতে অবাক লাগলেও ইতালিতে ক্রিকেটের পা পড়েছিল ফুটবলেরও আগে। 1793 সালে নাপোলিতে যান ব্রিটিশ সৈনিক অ্যাডমিরাল হোরাশিও নেলসন। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে সেনা সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে নাপোলি থেকে 6000-এর বেশি সৈন্য ইতালি পাড়ি দেন। নাপোলিতে থাকাকালীন ফাঁকা সময়ে বাকিদের সঙ্গে ক্রিকেট খেলতেন নেলসন। সেই প্রথম ক্রিকেট শুরু সে দেশে। জনপ্রিয়তা দৌড়ে ফুটবলের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠেনি ইতালির ক্রিকেট। মিলান ক্রিকেট ও ফুটবল ক্লাব থেকে তাই জন্ম নেয় এসি মিলান, আর হারিয়ে যেতে বসে ক্রিকেট। তবে 1960-এর দশকে আবারও ক্রিকেট শুরু হয় ইতালিতে। ফুটবলের পর দ্বিতীয় কোনো খেলা হিসেবে সেখানে জনপ্রিয়তা পেতে শুরু করে ক্রিকেট। এরপর বিশ্বকাপের মঞ্চ। সামনে ছিল স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ। শেষমেশ অবিশ্বাস্যভাবে স্কটিশদের 12 রানে হারিয়ে ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব থেকে ডাচদের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করে ইতালি। নানা সংস্কৃতির মেলবন্ধনে তৈরি ইতালির ক্রিকেট দল। যেমন রয়েছে ইতালিতে জন্ম নেওয়া ক্রিকেটার, তেমনি আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত ক্রিকেটাররাও। তবে সারা বছর ক্রিকেট খেললেও অনেকে যুক্ত অন্য পেশার সঙ্গে। তালিকায় শিক্ষক থেকে ফিজিওথেরাপিস্ট, রয়েছেন হোটেল কর্মীও। দলের অধিনায়ক 42 বছর বয়সী ওয়েন ম্যাটসেন। 15 জনের দলে সবচেয়ে বড় তারকা জে স্মার্টস। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। আছেন 2 জোড়া ভাই, হ্যারি ও বেঞ্জামিন মানেন্টি, আর অ্যান্থনি ও জাস্টিন মোস্কা। আছেন ভারতের পাঞ্জাব থেকে আসা জাসপ্রীত সিং, যিনি নিজের খরচ আর অনুশীলন চালাতে ইংল্যান্ডের বার্মিংহামে ট্যাক্সি চালান। বিশ্বকাপের মঞ্চে ইতালির প্রথম ম্যাচটাই হওয়ার কথা ছিল বাংলাদেশের সাথে। বাংলাদেশ না থাকলেও দলটির মিডিয়া ম্যানেজারের দায়িত্বে ঠিকই আছেন একজন বাংলাদেশি, রাগবীর হাসান। রাগবীর যথেষ্ট আত্মবিশ্বাসী ইতালির প্রথম বিশ্বকাপ নিয়ে। 233 বছর ধরে ইতালিতে কোনো মতে বেঁচে থাকা ক্রিকেট এবার বিশ্বমঞ্চে দেখাবে নতুন কোনো চমক। সেই প্রত্যাশায় আছেন দেশটির ক্রিকেট ভক্তরাও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। টি-20 ক্রিকেট মানেই অপ্রত্যাশিত রোমাঞ্চ, আর সেই রোমাঞ্চেরই সবচেয়ে বিরল, সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হ্যাটট্রিক। 3 বলে 3 উইকেট, সহসায় বদলে যায় ম্যাচের গতিপথ, বদলে যায় ইতিহাসের পাতাও। ব্রেটলি থেকে শুরু করে রোমারিও শেফার্ড, এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের হ্যাটট্রিকের সেই গল্পই থাকছে ডেস্ক রিপোর্টে।
চলতি বিশ্বকাপের প্রথম দিনেই দর্শকরা পেয়ে গেলেন সেই বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত। স্কটল্যান্ডের বিপক্ষে ১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে টানা ৩ বলে উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। একই ওভারের পঞ্চম বলে চতুর্থ শিকার হিসেবে ফেরান শাফিয়ান শরীফকেও। তার এই কীর্তিতে টি-20 বিশ্বকাপে দশমবারের মতো হ্যাট্রিক হলো, আর শেফার্ড হয়ে উঠলেন বিশ্বকাপ ইতিহাসের নবম হ্যাট্রিক বোলার। একই সঙ্গে টি-20 বিশ্বকাপে উইন্ডিজ পেল তাদের প্রথম হ্যাট্রিকের নায়ক। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে হ্যাট্রিকের শুরুটা হয়েছিল প্রথম আসরেই, অর্থাৎ ২০০৭ সালে। সেবার কেপটাউনে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে আগুন ছড়া স্পেলে ইতিহাস গড়েন ব্রেট লি। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলোক কাপালিকে ফিরিয়ে দিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকের মালিক বনে যান এই অজি তারকা। এরপর কেটে যায় দীর্ঘ ১৪ বছর। বিশ্বকাপে আর দেখা মেলেনি হ্যাট্রিকের। অবশেষে সেই খরা ২০২১ সালে কাটান আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। নেদারল্যান্ডসের বিপক্ষে শুধু হ্যাট্রিক নয়, টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে টি-20 ইতিহাসে অনন্য নজির গড়েন তিনি। ২০২১ বিশ্বকাপকে চাইলে হ্যাট্রিকের মৌসুমও বলা যেতে পারে। শারজায় প্রথম লঙ্কান হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করেন ওয়ানিন্দো হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াস টানা ৩ বলেই বিদায় নেন। একই ভেন্যুতে ইতিহাস করেন কাগিসোরা বাদাও। ইংল্যান্ডের ক্রিস ওকস, ইয়ন মর্গান ও ক্রিস জর্ডানকে ফিরিয়ে প্রোটিয়াদের জার্সিতে নিজের নাম লেখান এই বিশেষ তালিকায়। ২০২৪ সালের আসরে হ্যাট্রিকের গল্পে নতুন মাত্রা যোগ করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স, তাও আবার ২ বার। বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাট্রিক, এরপর আফগানিস্তানের বিপক্ষে আবারও ৩ বলে ৩ উইকেট। টি-20 বিশ্বকাপের এক আসরে ২ বার হ্যাট্রিক করে অনন্য উচ্চতায় পৌঁছে যান তিনি। এদিকে হ্যাট্রিকের এই ইতিহাসে জায়গা করে নিয়েছে সহযোগী দেশগুলোর নামও। ইংল্যান্ডের ক্রিস জর্ডান আমিরাতের বিপক্ষে হ্যাট্রিক করেন। পরের বছর সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান ও আয়ারল্যান্ডের জশ লিটলও এই বিরল কীর্তির স্বাদ পান। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।